গ্যাস বিদ্যুৎ সমস্যায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, কয়েকদিনে উন্নতির আশা। আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন সরকার প্রধান। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। ফ্যাসিস্ট আমলের আত্মঘাতী সিদ্ধান্তে এমন পরিস্থিতি, বললেন চিফ হুইপ। সিরাজগঞ্জে বিএনপি সংসদ সদস্যের গাড়ি বহরে হামলা। কুষ্টিয়ায় জামায়াত গণ অধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর। এবং ঢাকা দিল্লি বন্ধুত্ব শক্তিশালী করতে চায় ভারত, জানালেন দীনেশ ত্রিবেদী। নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত দেবে মিয়ানমার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। কয়েকদিনের মধ্যে গ্যাস এবং বিদ্যুৎ সংকট কেটে যাবে বলে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান লোডশেডিং এর জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে মহাখালীর টিএনটি মাঠে আয়োজিত দোয়া মোনাজাত ও দরিদ্রের অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। বিরোধী দলকে হঠকারী রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩ থেকে ৬ মাসের মধ্যে গ্যাস বিদ্যুতের সমাধানে পরিকল্পনা দিতে পারলে সরকার তা গ্রহণ করবে। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মহাখালীর টিএনটি মাঠে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও দরিদ্রদের অনুদান প্রদান কর্মসূচি। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে দোয়া মাহফিলের মাঠ। এতে যোগ দেন বেগম খালেদা জিয়ার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, দেশের চলমান গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধানে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কাটবে, তখন বিদ্যুৎ পরিস্থিতিও উন্নতি হবে। চলমান লোডশেডিং এ জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। এই সংকটে উদ্দেশ্য প্রণোদিতভাবে সমালোচনাকারীদের এক হাত নিলেন সরকার প্রধান। বিরোধী দলের কর্মকাণ্ডকে হঠকারিতা আখ্যা দিয়ে তিনি বলেন, ৩ থেকে ৬ মাসের মধ্যে গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান দিতে না পারলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী ৩ মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের শাসনামল নিয়েও সমালোচনা করেন তারেক রহমান। সেই ফ্যাসিবাদের সময়, সেই স্বৈরাচার সময় আমরা দেখেছি সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের কি অবস্থা হয়েছিল। সেই মেগা প্রজেক্টগুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। যেহেতু এই সরকারকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছে, সেই জন্য এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কাজ করা। পরে মায়ের জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মাঝে অনুদান দেন তারেক রহমান। নাম্বার 16 নাম্বার। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষকদের মধ্যে এককালীন বকেয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের কল্যাণ তহবিল লুটপাট করে দেউলিয়া করে দিয়েছে। শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এখন থেকে ভোগান্তি ছাড়াই অনলাইনে শিক্ষকদের ভাতা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন শেষে চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলা জুড়ে এখন উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 16 আগস্ট পাকুন্দিয়ার মির্জাপুরে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী আসবেন, তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আগামী 16 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান কিশোরগঞ্জের মাটিতে আসছেন। আমরা কিশোরগঞ্জ জেলা যুব দল অত্যন্ত আনন্দিত। সাধারণ জনতার মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। সরকার প্রধান আসছে, তার সাথে আমরা গাছ লাগাবো। উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর চোখে দেখার জন্য। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ওনার আম্মার দেওয়া প্রতিশ্রুতিগুলি আমাদের এই কিশোরগঞ্জের উন্নয়ন কল্পে যে প্রতিশ্রুতিগুলি ছিল সেই প্রতিশ্রুতিগুলি উনি বাস্তবায়ন করবেন। প্রধানমন্ত্রীর আগমনে কিশোরগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা জানান কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। প্রধানমন্ত্রী যেখানে যান সেই জেলারই কিছু না কিছু উন্নয়ন হয় এবং কিশোরগঞ্জের ব্যাপারটা উনি ব্যক্তিগতভাবে ওনার মাথা আছে এবং কিশোরগঞ্জের উন্নয়নে উনি যথাসাধ্য অর্থ বরাদ্দের জন্য উনি প্রস্তুতি নিয়েছেন। কিশোরগঞ্জের যে প্রকল্পগুলো হয়েছে সেইগুলা বাস্তবায়নেও উনার একটা ব্যাপক আগ্রহ আছে। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, কিশোরগঞ্জ উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে কিশোরগঞ্জের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো গতি পাবে এমন প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করলেন বিএনপি সদস্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে শনিবার সকালে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা আপসহীন নেত্রীর স্মৃতিচারণ করেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তারা বলেন, ক্ষমতায় থেকে আপসের নেত্রীর নীতি ও আদর্শ ভুলে গেলে চলবে না। তার আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শীর্ষ নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসহীন রাজনীতি জীবনে কোনো দিন জীবন বাজি রেখেছেন, কিন্তু নীতির প্রশ্নে কোনোদিন আপোষ করেন না। তার এই অবিচল নীতির প্রতি শ্রদ্ধা জানান। খালেদা জিয়া শহীদ জিয়ার মতো, তাই মাটি যতক্ষণ আছে, মাটির উপর যতক্ষণ আছে, ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। মরহুমা খালেদা জিয়ার জেল জুলুমের কথা উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্রের মূর্ত প্রতীক ছিলেন আপসহীন নেত্রী। গণবিরোধী শক্তি তার উপর চালিয়েছে জুলুম, নিপীড়ন, নির্যাতন। তারপরেও তার যে কর্তব্য কর্ম, তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপসহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেইখান থেকে তাকে বিচ্যুত করা যায়। গণমানুষের পক্ষের চরিত্র, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ সময় তার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে,
তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। গণতন্ত্রের প্রতি বেগম খালেদা জিয়ার অবদান বিএনপি সহ দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও জানান মির্জা ফখরুল। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন তাহসিন তারিন। টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মহরুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে নগর বিএনপির উদ্যোগে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী মহরুমা বেগম খালেদা জিয়া জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের নতুন বাজার দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মহরুমা বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। বিএনপি চেয়ারপারসন মহরুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পিরোজপুরের স্থানীয় বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিল হয়েছে। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির প্রধান কার্যালয় শিকারীটোলায় মিলাদ দোয়া মাহফিল ও কেক কেটে মহরুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান। সাভারে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মহরুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মহরুম বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে 4 নেতাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। শনিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 4 সপ্তাহ পার হলেও দেশজুড়ে কাটেনি তীব্র গ্যাস সংকট। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ, খোলাগুলোতেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিলছে না সিএনজি। এর সরাসরি প্রভাব পড়েছে পরিবহন চালকদের রুটি রুজিতে। অন্যদিকে বাসা বাড়িতে চুলা না জ্বলায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। নাজমুল ইসলামের প্রতিবেদন। মানিকগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক রেজাউল করিম কর্মস্থলে যাওয়ার পথে গ্যাস নিতে পাম্পে এসে পড়েছেন দীর্ঘ অপেক্ষায়। প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন লাইনে, কিন্তু কখন মিলবে কাঙ্ক্ষিত গ্যাস তা এখনও অনিশ্চিত। তাই লাইনে দাঁড়িয়েই মোবাইল ফোন দেখে অলস সময় কাটাচ্ছেন তিনি। প্রতিদিনই গ্যাস নিতে হয়, কিন্তু গ্যাসের সমস্যার জন্য আমার স্যারও ঠিকভাবে গাড়ি ইউজ করতে পারেন, তো এই জন্য মনে করেন অনেক ভোগান্তিতে পড়তে হয়। শুধু রেজাউল নন, গ্যাস সংকটে এমন ভোগান্তি এখন রাজধানীর প্রায় সব সিএনজি চালিত যানবাহন চালকদের। সরবরাহ না থাকায় বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন, আর যেগুলোতে গ্যাস মিলছে সেখানেও ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মিলছে মাত্র 30 থেকে 50 টাকার গ্যাস, আবার কখনো গ্যাস না পেয়েই ফিরতে হচ্ছে চালকদের। গ্যাস তো পাই না, প্রতিদিন দেখা যাচ্ছে দাঁড়াইছি একটাই পাবো, কিন্তু সামনে 4-5টা গাড়ি থাকাকালীন এই সময় গ্যাস বন্ধ হয়ে যায়। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে থাকি বৈশা। আবার অনেক পাম্পে সিএনজি আলাও গ্যাস দেয় না। ড্রাইভার যারা সিএনজি চালায় যারা, এরা আমি বলতে না, সবাই
সমস্যা আছে। সংকটে সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত সিএনজি চালকরা। সারাদিনে মালিকের জমার টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে। ফলে আয় কমে পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে অনেকের। বাসা ভাড়া দিতে পারি না ঠিক মতন, ছেলেমেয়ের লেখাপড়া খরচ চালাই পারি না। অলরেডি 20-30 হাজার টাকা সুদ না খাওয়া হয়ে গেছে। এরপর কি চলবো? সরকার যদি আমাকে না চায় তাহলে আমরা চলার মতো কোনো কায়দা নাই। সরকারের কাছে আবেদন জানাই আমাদের এই সমস্যা সমাধান করে দেব। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত চাপ না থাকায় যানবাহনে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। চাহিদা অনুযায়ী বিক্রি না থাকায় গ্রাহক ভোগান্তির পাশাপাশি নিজেরাও এখন চরম আর্থিক লোকসানে। লাইনের যদি গ্যাসের চাপ না থাকে গাড়ি তো গ্যাস পাবে না বলি আমি এটা বন্ধ করে রাখি। কিছু জমা হলে তারপরে যখন দেই তখন 100-200 টাকা যায়। কমে যাওয়ার অবস্থা এমন হয়েছে যে গত মাসে আমরা বিলই পর্যাপ্ত দিতে পারি নাই। তারপরে এই মাসে তো আমাদের লোকজন 2 মাস যাবত বেতন পায় না। একই চিত্র রাজধানীর বাসাবাড়িতেও। দিনের বেশিরভাগ সময়ই গ্যাস না থাকায় সময় মতো চুলা জ্বালাতে পারছেন না অনেকেই। ফলে ব্যাহত হচ্ছে রান্নাবান্না। বাধ্য হয়ে বিকল্প হিসেবে অনেক পরিবার নির্ভর করছেন ইলেকট্রিক চুলার উপর। সময় মতন খাওয়াইতে পারি না, টিফিন দিতে পারি না, এখন অনেক সমস্যার মধ্যে আছি। আমার একটা ইন্ডাকশন আছে, সেটা দিয়ে রান্না হয়। যখন গ্যাসও থাকে না, কারেন্টও থাকে না, তখন বাইরের থেকে খাবার আনতে হয়। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট আমলে দেশের 98% গ্যাসের নিয়ন্ত্রণ বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিগত সরকার দেশে 30 লাখ কোটি টাকা পাচার করেছে, যা দেশের 7টি বাজেটের সমান। বিভিন্ন সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন চিফ হুইপ। আমাদের গ্যাসের এই দেশে ঠিক আছে এবার 98% গ্যাস, একটা গ্যাসের দেশে 100% গ্যাসের 98% দেশ একটা দেশে হাতে তুলে দিয়ে গেছে। দেশ থেকে টাকা 30 লক্ষ কোটি টাকা এখানে চুরি হয়েছে বা পালিয়ে নিয়ে চলে গেছে। আমরা 7টা বাজেট দিতে পারতাম, সেই টাকা চুরি করে নিয়ে আমরা সংস্কৃতি করতে চাচ্ছি, যেটা সেটা হলো গণতন্ত্র বিকশিত করতে চাই। স্বাধীনতার পর গণতন্ত্র আমরা বলতে দিই, গণতন্ত্র কিন্তু অনেক কথা বলে। অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট উত্তরণে বছর 2 সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেটে এক কর্মশালা শেষে তিনি কথা জানান। জ্বালানি সংকট মোকাবেলায় চ্যালেঞ্জের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আপদকালীন সময়ে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে কাজ করছে সরকার। এছাড়া জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করা হচ্ছে বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। মূল গ্রিড লাইনে একটা কানেক্টিং পাইপ লাগে, তো সেই পাইপটা আসে সমুদ্রের পানির নিচে দিয়ে, সেটি করার জন্য বছর 2 সময় লাগে। আমি আশা করি চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে স্পষ্ট। তো এই সমস্যাগুলি মিটিয়ে নতুন এফএসআরইউ ইনস্টল করা, পাইপলাইন সেট করা এবং এটা করার জন্য 2 বছর সময় দরকার। সিরাজগঞ্জ 3 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। হামলার ঘটনায় সংসদ সদস্যের কোনো ক্ষতি হয়নি, তবে তার সঙ্গে থাকা অন্তত 6 নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 6টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের সমাবেশে সংঘর্ষ ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সেখানে জড়ো হন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। এক পর্যায়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দেশে জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা, সচেতন নাগরিক গঠন এবং গবেষণা ভিত্তিক নীতির দর্শনকে সামনে রেখে জাতীয় স্বার্থে নাগরিক সিএনআই নামের নতুন একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সিম্পোজিয়াম শীর্ষক এক আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। এ সময় সিএনআইয়ের সভাপতি রিটা রহমান, সেক্রেটারি জেনারেল নুরুল হুদা মিলু চৌধুরী সহ রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংগঠন হিসেবে সিএনআই অ্যাক্টিভিস্ট থিঙ্ক ট্যাঙ্কারের কাজ করবে জানিয়ে বক্তারা বলেন, তারা কোনো দলীয় স্বার্থের হাতিয়ার হবে না। সিটিজেন ফর ন্যাশনাল ইন্টারেস্ট সিএনআই, আমরা এটার একটা বাংলা নামও রেখেছি, জাতীয় স্বার্থে নাগরিক। রিটা রহমানের নেতৃত্বে তার দিক নির্দেশনায় আমরা সকলে এটা চিন্তা করে যে কি করা যায়, আমরা এই ব্যাপারে কিছু করতে পারি কিনা, সেই চিন্তা করে আজকের এই সিটিজেন ফর ন্যাশনাল ইন্টারেস্ট
ও বৈশ্বিক পরিবেশে নিরাপদ, সার্বভৌম, স্থিতিশীল ও কৌশলগতভাবে সক্ষম। অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দেশটির ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার ঢাকাস্থ দূতাবাসে একথা জানান ভারতীয় হাইকমিশনার। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে ভারত অংশীদারিত্ব বাড়াচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রেজা খান। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে ঢাকাস্থ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা। এতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি একই সুতোয় গাঁথা। বলেন, ঢাকা দিল্লি বন্ধুত্ব আরও শক্তিশালী করতে চায় তার দেশ। We are advancing our partnership across very vital sector ranging from trade, connectivity to security and healthcare. একই সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও উন্নতি করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে ভারতের। We recognize that it is the people to people connection rooted in shared aspiration and mutual goodwill. যৌথ সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান দীনেশ ত্রিবেদী। Let us also continue to nurture the exceptional bonds of friendship. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার সরকার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যাচাই বাছাইয়ের পর এসব রোহিঙ্গাকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। রোহিঙ্গা সংকটের ৯ম বছর পূর্তির সময় মিয়ানমারের পক্ষ থেকে এমন বক্তব্য এলো। ২০১৭ সালের দেশটির সামরিক বাহিনীর কঠোর দমন পীড়নের মুখে প্রায় ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে সহিংসতার কারণে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। গেল ২৪ ঘন্টায় হামে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এ রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮০৩ শিশুর। আর নিশ্চিত হামে ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময় মোট ৯০২ শিশু মারা গেছে। এদিকে ডেঙ্গুতে নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ৭৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৭ জনের। শিগগিরই মোবাইল ফোন কিনতে দেশের সব ব্যাংক কিস্তি সুবিধা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, সিম ট্যাক্স প্রত্যাহারের সুবিধা গ্রাহকরা কতটুকু পাচ্ছেন তা জবাব টেলিকম অপারেটরদেরই দিতে হবে। আর স্পেকট্রামের দাম নির্ধারণে এখন থেকে বৈজ্ঞানিক গবেষণাকে ভিত্তি হিসেবে নেওয়া হবে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। Exactly what Reliance is doing, and we can do probably ৫,৫০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে আমরা এটা করতে পারবো। We need a little bit help from Bangladesh Bank to বাংলাদেশ ব্যাংকের আপনার ইলেকট্রনিক্সে ইএমআই যে একটা প্রোডাক্টে দেয় সেখানে মোবাইল ফোন এতদিন ছিল না। I do not know why, but they say that we need your help. যদি বাংলাদেশ ব্যাংক ইএমআই অ্যালাউ করে তাহলে বাংলাদেশ ব্যাংকগুলো would be more helpful. শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গ্যাস বিদ্যুৎ সমস্যায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, কয়েকদিনে উন্নতির আশা। আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন সরকার প্রধান। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। ফ্যাসিস্ট আমলের আত্মঘাতী সিদ্ধান্তে এমন পরিস্থিতি, বললেন চিফ হুইপ। সিরাজগঞ্জে বিএনপি সংসদ সদস্যের গাড়িবহরে হামলা। কুষ্টিয়ায় জামায়াত গণ অধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর। ঢাকা দিল্লি বন্ধুত্ব শক্তিশালী করতে চায় ভারত, জানালেন দীনেশ ত্রিবেদী। নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার।
এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।